দর্শনের ভাবনা চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় নিয়ে আলোচনা করব। তো তার প্রথমে ন্যায়ের শ্রেণীবিভাগ ভালো করে জেনে নেওয়া দরকার। ন্যায় অনুমানকে মূলত দুভাগেই ভাগ করা হয়, অমিশ্র ন্যায় আরেকটি হলো মিশ্র ন্যায়। এই যে অমিশ্র ন্যায়কেও আবার দুভাগে ভাগ করা হয়, অমিশ্র নিরপেক্ষ ন্যায়, অমিশ্র প্রাকল্পিক ন্যায়। মিশ্র ন্যায়কে আবার দুভাগে ভাগ করা হয়, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। তো আজকে আমরা মিশ্র ন্যায় অর্থাৎ এই যে মিশ্র ন্যায়ের যে দুটি ভাগ, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, এই দুটো ভাগ নিয়ে আজকে আলোচনা করব। তো তার প্রথমে এই মিশ্র ন্যায় সম্পর্কে আমরা জেনে নিই, মিশ্র ন্যায় কাকে বলে। ঠিক আছে, বলছে একটি অবরোহ যুক্তিতে তিনটি বচন থাকে। তাহলে একটি অবরোহ যুক্তিতে কয়টি বচন থাকে? তিনটি বচন। এর মধ্যে একটি বচন যদি সাপেক্ষ বা যৌগিক বচন হয় এবং অন্য দুটি বচন যদি নিরপেক্ষ বচন হয়, তাহলে সেই যুক্তিটিকে মিশ্র ন্যায় বা মিশ্র যুক্তি অথবা যৌগিক যুক্তি বলা হয়। তাহলে কি বলছে? মিশ্র ন্যায় কাকে বলতে পারি আমরা? বলছে আমরা যে ন্যায় অনুমান করি সেই ন্যায় অনুমানে কিন্তু তিনটি আশ্রয় বাক্য থাকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য এবং তৃতীয় যেটা সেটাকে সিদ্ধান্ত বলে থাকি। তো এখানে বলছে যে একটি অবরোহ যুক্তিতে তিনটি বচন থাকে। তাহলে তিনটি বচন থাকে আমরা জানি। এর মধ্যে প্রথম যে বচনটি অর্থাৎ প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে সাপেক্ষ বচন। তাহলে আমাদের এই মিশ্র ন্যায় যখন করব, ঠিক আছে, মিশ্র ন্যায় বলে যেটা জানবো, সেটার প্রথম আশ্রয় বাক্য যেটা থাকবে বা প্রধান আশ্রয় বাক্য যেটা থাকবে সেটা একটা সাপেক্ষ বচন বা যৌগিক বচন হতে হবে। এবং পরের অর্থাৎ দ্বিতীয় আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত দুটি হচ্ছে নিরপেক্ষ বচন হবে। এইরূপ যে আমরা ন্যায়ের একটা উদাহরণ পাই বা ন্যায়ের যে একটা বা ন্যায় যে দেখতে পাই, ঠিক আছে, তাকেই বা সেই নিরপেক্ষ ন্যায়কেই, ঠিক আছে, যৌগিক তোমার হচ্ছে মিশ্র ন্যায় বা মিশ্র যুক্তি বা যৌগিক যুক্তি বলে থাকে। যেমন একটি উদাহরণের দ্বারা ভালো করে বোঝানো যেতে পারে। একটি উদাহরণ, যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, রাম এসেছে শ্যাম আসবে। তাহলে যে প্রথম আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্য যেটা, সেটা হচ্ছে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। তাহলে এই যে শ্যাম আসাটা কার উপরে নির্ভর করছে? রাম আসার উপরে, অর্থাৎ রাম আসলেই তবে শ্যাম আসবে। তাহলে এটা একটা কি যৌগিক বাক্য বা সাপেক্ষ বচন বা যৌগিক বচন যাই বলি না কেন। এবং দ্বিতীয় আশ্রয় বাক্যে কী আছে? বলছে রাম এসেছে, তাহলে রাম এসেছে সুতরাং শ্যাম আসবে। তো এই ধরনের যে উদাহরণ সেটাই হচ্ছে আমাদের কি বলবো আমরা, যে মিশ্র ন্যায়ের একটি উদাহরণ। ঠিক আছে, এবার এই যে মিশ্র ন্যায় বা মিশ্র যুক্তি বা যৌগিক যুক্তি দুভাগে ভাগ করা হয়। আমরা প্রথমেই জেনে আসলাম, একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আর একটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। তাহলে প্রথমটা কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, দ্বিতীয়টা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এবার আমরা ভালো করে প্রথম যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় সেটা আমরা ভালো করে বুঝবো, যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আমরা কাকে বলে থাকি। তো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? তাহলে যে মাধ্যম অবরোহ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন। তাহলে কি বলছে? যে মাধ্যম অবরোহ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তাহলে কি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? বলছি যে মাধ্যম অবরোহ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য যেটা আছে সেটা একটা সাপেক্ষ বচন, সাপেক্ষ বচন অবশ্যই সেটা একটা প্রাকল্পিক সাপেক্ষ বচন, এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ বচন, তাকেই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। একটি উদাহরণের দ্বারা বোঝানো যেতে পারে, যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে।
তাহলে প্রথম আশ্রয় বাক্যটা কি, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে। ঠিক আছে, তাহলে এটা একটা কি পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। ঠিক আছে, এবার এই যে পাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এই পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বলছে সংযোজন কি কি, বলছে সংযোজন হলো যদি তবে, এই ধরনের শব্দ হচ্ছে পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংযোজন। যেমন উদাহরণটিতে প্রথমেই দেওয়া আছে, প্রথম আশ্রয় বাক্যই থাকবে, এটা প্রথম আশ্রয় বাক্যেই সেই সংযোজনটি দেখা যায়। যেরকম যদি তবে আছে না, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, তাহলে যদি আর এই যে তবে, এটা হচ্ছে সংযোজন। বোঝা গেল? তাহলে পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংযোজন কি, যদি আর তবে। এবার বলছি যে পাকল্পিক নিরপেক্ষ ন্যায়, পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের, ঠিক আছে, পথ মানে উদ্দেশ্য পথ আর হচ্ছে বিধেয় পথের কথা বলি। উদ্দেশ্য পথকে সবসময় বলা হয় কি বলা হয়, উদ্দেশ্য পূর্বগ, আর বিধেয় পথকে সবসময় বলা হয় অনুগ। তাহলে উদ্দেশ্য পথকে কী বলা হয়, পূর্বগ, আর বিধেয়কে কী বলা হয়, অনুগ। তাহলে আমরা ভালো করে বুঝলাম যে পাকল্পিক বচনের সংযোজন কি, যদি তবে। পাকল্পিক বচনের উদ্দেশ্যকে কী বলা হয়, বলা হয় পূর্বগ, এবং অনুগকে কী বলা হয়, বিধেয়কে কী বলা হয়, অনুগ। আশা করি বুঝতে পেরেছি এটুকু। এবার পাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এই পাকল্পিক নিরপেক্ষ ন্যায় যে বৈধ অবৈধ কি করে হয়। পাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধ অবৈধ দুভাবে হয়, অর্থাৎ দুভাবেই পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ অবৈধতা বিচার করা হয়। কিভাবে? একটা হচ্ছে স্বীকারের দিক থেকে, আরেকটি হচ্ছে অস্বীকারের দিক থেকে। তাহলে পাকল্পিক নিরপেক্ষ ন্যায় যে বৈধ বা অবৈধ হয়, একটি হচ্ছে স্বীকারের দিক থেকে হয়, আরেকটি হচ্ছে অস্বীকারের দিক থেকে হয়। ঠিক আছে, এবার প্রথমে স্বীকারের দিক থেকে আলোচনা করি। বলছে প্রথম নিয়ম বা স্বীকৃতির নিয়ম অনুসারে প্রধান যুক্তিবাক্যের পূর্বগকে অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়, কিন্তু অনুগকে অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা যায় না। প্রথম নিয়মটি যখন কোনো মিশ্র পাকল্পিক ন্যায়ে অনুসরণ করা হয়, তখন সেই পাকল্পিক ন্যায়টি বৈধ এবং সেটি গঠনমূলক পাকল্পিক ন্যায়ের অন্তর্ভুক্ত, যাকে এমপি অর্থাৎ মোডাস পোনেন্স আকারের অন্তর্গত করা হয়। ঠিক আছে, তাহলে আবার একটু বলে দিই যে অন্যদিকে প্রথম নিয়মটি যখন কোনো মিশ্র পাকল্পিক ন্যায় লঙ্ঘন করা হয়, অর্থাৎ পূর্বগকে এখানে ভুল বলেছে বইটা, প্রথমে অনুগকে স্বীকার করে পরে পূর্বগকে যদি স্বীকার করা হয়, তাহলে ন্যায় অনুমানটি বা ন্যায়টি একটি অবৈধ হয়, যার নাম হয় অনুগ স্বীকারজনিত দোষ। তার আমরা প্রথমে স্বীকারের ক্ষেত্রে আমরা ভালো করে জানব। বলছে যে পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের, ঠিক আছে, প্রধান আশ্রয় বাক্যের যে পূর্বগ আর অনুগ থাকে, প্রথমে আমাকে পূর্বগকে স্বীকার করে তারপর অনুগকে স্বীকার করতে হয়। তার মানে প্রথমে কাকে স্বীকার করব, পূর্বগকে, তারপর কাকে স্বীকার করব, অনুগকে। তাহলে প্রথমে পূর্বগকেও স্বীকার করে পরে যদি অনুগকে স্বীকার করি, তাহলে সেই ন্যায় অনুমানটি একটি বৈধ হয়, যার নাম সংক্ষেপে বলা হয় এমপি বা মোডাস পোনেন্স বা গঠনমূলক পাকল্পিক ন্যায়। বোঝা গেল? আর যদি আমরা এই পূর্বগকে স্বীকার না করে প্রথমে অনুগকে স্বীকার করি, তারপর যদি পূর্বগকে স্বীকার করি, তাহলে সেই পাকল্পিক ন্যায়টি একটি অবৈধ হয়, যার নাম হয় অনুগ স্বীকারজনিত দোষ। উদাহরণের দ্বারা ভালো করে বোঝানো যেতে পারে। যেরকম বৈধ পাকল্পিক ন্যায়, যদি রাম আসে তবে শ্যাম আসবে। এই যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি তবে তো সংযোজন, রাম আসে এটা হচ্ছে পূর্বগ, শ্যাম আসবে সেটা হচ্ছে অনুগ। তাহলে আমাদের সবার প্রথমে কাকে স্বীকার করতে হবে দ্বিতীয় আশ্রয় বাক্যে? রাম আসাকে। রাম আসে, সুতরাং শ্যাম আসবে। তাহলে এটা একটা কি বৈধ আকার।
ঠিক আছে, এটি একটি বৈকল্পিক নিরপেক্ষ পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি বৈধ আকার। এর সাংকেতিক রূপ যেরকম বৈধ পাকল্পিক ন্যায়ের আকার একটা সাংকেতিক রূপ, যদি পি তবে কিউ, পি সুতরাং কিউ। এবার অবৈধ কি? অবৈধ বলছে যদি রাম আসে তবে শ্যাম আসবে। এই যে রাম আসাটা পূর্বগ, শ্যাম আসাটা অনুগ। আমরা যদি সবার প্রথম অনুগকে স্বীকার করে নেই, শ্যাম এসেছে সুতরাং রাম আসবে, তাহলে এটা অনুগ স্বীকারজনিত দোষ। এর সাংকেতিক রূপ কি? যদি পি তবে কিউ, কিউ অতএব দেওয়ার পর সুতরাং পি। তাহলে প্রথম নিয়মটা ভালো করে বুঝতে পারলাম আশা করি। এবার পাকল্পিক নিরপেক্ষানের দ্বিতীয় নিয়মটি। দ্বিতীয় নিয়মটি কি? এটা হচ্ছে অস্বীকারের দিক থেকে। প্রথমটা স্বীকারের দিক থেকে, এটা অস্বীকারের দিক থেকে। অস্বীকারের দিক থেকে পাকল্পিক নিরপেক্ষ ন্যায় দেখি কি বলছে। বলছে দ্বিতীয় নিয়ম বা অস্বীকৃতির নিয়ম অনুসারে প্রধান যুক্তিবাক্যের অনুগকে অপ্রধান যুক্তিবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে অস্বীকার করা যায়, কিন্তু পূর্বকে অপ্রধান যুক্তিবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা যায় না। দ্বিতীয় নিয়মটি যখন কোনো মিশ্র পাকল্পিক ন্যায় অনুসরণ করা হয় তখন সেই পাকল্পিক বা সেই ন্যায়টি বৈধ হয় এবং সেটি ধ্বংসমূলক পাকল্পিক নিরপেক্ষ পাকল্পিক ন্যায়ের অন্তর্গত, যাকে বলা হয় সংক্ষেপে এমটি, মোডাস টলেন্স আকারের অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে দ্বিতীয় নিয়ম যখন কোনো মিশ্র পাকল্পিক ন্যায়ের লঙ্ঘন করা হয়, অর্থাৎ পূর্বগকে অস্বীকার করে অনুগকে স্বীকার করা হয়, তখন সেই ন্যায়টি অবৈধ হয় এবং পূর্বগ অস্বীকারজনিত দোষে দুষ্ট হয়। বোঝা গেল? বলছে অস্বীকারের দিক থেকে কি? অস্বীকারের দিক থেকে হলো যে আমাদের প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে, যে পূর্বগ আর অনুগ থাকে, তার মধ্যে অনুগকে দ্বিতীয় আশ্রয় বাক্যে সবার প্রথমে অস্বীকার করতে হবে, তারপর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। ঠিক আছে, তাহলেই সেই পাকল্পিক অস্বীকৃত যে অস্বীকারের ক্ষেত্রে যে নিয়মটি সেটি বৈধ, যাকে সংক্ষেপে মোডাস টলেন্স অর্থাৎ এমটি বা ধ্বংসমূলক পাকল্পিক ন্যায় বলা হয়। ঠিক আছে, আর যদি প্রথম আশ্রয় বাক্যের পূর্বগ আর অনুগ, প্রথমে যদি পূর্বগকে অস্বীকার করি, পরে আমি যদি অনুগকে অস্বীকার করি, তাহলে সেটি অবৈধ হয়। ঠিক আছে, যার নাম হলো পূর্বগ অস্বীকারজনিত দোষ। একটি উদাহরণের দ্বারা ভালো করে বোঝানো যেতে পারে, যেমন যদি সে যায় তবে তার ভাই আসবে। যদি সে যায় তবে তার ভাই আসবে। এবার তার ভাই আসেনি, তাহলে কাকে অস্বীকার করলো? অনুগকে। তার ভাই আসবে, তার ভাই আসেনি, তাহলে কাকে অস্বীকার করলো? অনুগকে অস্বীকার করলো। তারপর কি বলছে? সুতরাং তাহলে কি সে যাবে না। তাহলে এটা একটা কি বৈধ? কেন? কারণ প্রথমে অনুগকে অস্বীকার করেছে, তারপর পূর্বগকে অস্বীকার করেছে, তাহলে এটি একটি বৈধ। এটি হচ্ছে ধ্বংসমূলক পাকল্পিক ন্যায় বা সংক্ষেপে এমটি বলা হয়। এর আকার কি? বলছে যদি পি তবে কিউ, নট কিউ। ঠিক আছে, এমন নয় যে কিউ, সুতরাং এমন নয় যে পি। বোঝা গেল? এবার অবৈধ কখন হয়? বলছে যদি তোমার একটা পাকল্পিক ন্যায়ে পূর্বগকে প্রথমে অস্বীকার করে পরে অনুগকে অস্বীকার করা হয়। যেমন উদাহরণের দ্বারা ভালো করে বোঝানো যেতে পারে, যদি সে যায় তবে তার ভাই আসবে। সবার প্রথমে দেখুন কাকে অস্বীকার করেছে? সে যাচ্ছে না। সে কি যাচ্ছে না, সুতরাং তার ভাইও আসবে না। তাহলে এটা একটি কি? পূর্বগ অস্বীকারজনিত দোষ, যার আকার যদি পি তবে কিউ, এমন নয় যে পি, সুতরাং এমন নয় যে কিউ। তাহলে আশা করি পাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে বৈধতার যে নিয়মগুলি আশা করি ভালো করে বুঝলাম। এবার আসবো আমরা বৈকল্পিক নিয়ম। তাহলে এবার আমরা কি বৈকল্পিক সম্পর্কে জানব। সবার প্রথমে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? বলছে যে বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন,
তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তাহলে কি বলছে, যে বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি একটি কি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য অর্থাৎ দ্বিতীয় আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত দুটি হচ্ছে কি নিরপেক্ষ বচন, তাকে কি বলা হয়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এবার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংযোজন কি বলছে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংযোজন হলো অথবা কিংবা, অথবা কিংবা, ঠিক আছে। আর বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের তোমার যে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ থাকে, সেই উদ্দেশ্য পদকে বলা হয় প্রথম বিকল্প এবং তোমার বিধেয় পদকে বলা হয় দ্বিতীয় বিকল্প। তো একটি উদাহরণের দ্বারা বৈকল্পিক ন্যায়ের বোঝানো যেতে পারে সংযোজন বা তোমার পূর্বগল্প, মানে পূর্ব মানে উদ্দেশ্য আর বিধেয়টা। যেমন রাম যায় অথবা শ্যাম যায়, রাম যায় অথবা শ্যাম যায়। এই যে রাম যায় অথবা শ্যাম যায়, এই যে অথবাটা হচ্ছে সংযোজন। তাহলে বৈকল্পিক যে নিরপেক্ষ বা বৈকল্পিক যে ন্যায়, ঠিক আছে, তার সংযোজন কি অথবা। এবার এই যে অথবার আগে, ঠিক আছে, রাম যায় এটা হচ্ছে প্রথম বিকল্প, আর শ্যাম যায় সেটা হচ্ছে দ্বিতীয় বিকল্প। আশা করি বুঝতে পেরেছি প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প। এবার আমরা বৈকল্পিক বচনের যে কি করে বৈকল্পিক বচন বৈধ হয় সেই বিষয়টা একটু আলোচনা করব। তো বৈকল্পিক বচন বৈধ হয় বিসংবাদী ক্ষেত্রে, আর একটি হচ্ছে অবিসংবাদী ক্ষেত্রে। তাহলে বৈকল্পিক বচন দুইভাবে বৈধ হয়, একটা বিসংবাদী আর একটা হচ্ছে অবিসংবাদী, ঠিক আছে। তো আমরা একটু ভালো করে এবার জেনে নিই। সবার প্রথমে বিসংবাদী হিসাবে বৈকল্পিক বচন কিভাবে বৈধ হয় তা আমরা ভালো করে জানব। বলছে বৈকল্পিক বচনের যে প্রধান আশ্রয় বাক্য থাকে আর কি, যে প্রধান আশ্রয় বাক্য থাকে, সেই প্রধান আশ্রয় বাক্যের যে প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প থাকে, সেই দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটিকে স্বীকার বা অস্বীকার যাই করে না কেন, ঠিক আছে, বৈকল্পিক বচনটি বৈধ হয়। অর্থাৎ বিসংবাদী ক্ষেত্রে বৈকল্পিক বচনটির যে প্রধান আশ্রয় বাক্যের যে প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প থাকে, সেটি তোমার দ্বিতীয় আশ্রয় বাক্যে বা অপ্রধান আশ্রয় বাক্যে আর হচ্ছে সিদ্ধান্তে একসঙ্গে স্বীকার বা অস্বীকার করা যায় না। হয় স্বীকার করে অস্বীকার করতে হয়, না হয় অস্বীকার করে স্বীকার করতে হয়। তাহলেই সেই বৈকল্পিক বচনটি বৈধ হয়, যাকে সংক্ষেপে ডিএস বলা হয় বা বিসংবাদী বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলা হয়। যেমন একটি উদাহরণের দ্বারা বোঝানো যেতে পারে, যেমন উদাহরণটি হলো ফুলটি লাল অথবা ফুলটি হলদে। ফুলটি লাল অথবা ফুলটি হলদে, এই যে ফুলটি লাল হয় হলুদ, ঠিক আছে, হয় লাল হবে না হয় হলুদ হবে, তাই তো। তাহলে এই দুটির মধ্যে সবার প্রথমে যে কোনো একটিকে স্বীকারও করতে পারি, আবার অস্বীকারও করতে পারি, আবার যাই করি না কেন। তাহলে এখানে কি বলছে, ফুলটি লাল দ্বিতীয় আশ্রয় বাক্যে, এমন নয় যে ফুলটি হলদে, তাহলে এটি বৈধ, ঠিক আছে। আমরা কাকে প্রথমে স্বীকার করছি, দ্বিতীয় বিকল্পকে, ফুলটি লাল, প্রথম বিকল্পকে, তাহলে আমরা দ্বিতীয় বিকল্প কী বলছি, এমন নয় যে ফুলটি হলদে। আবার আমরা এখানে ফুলটি এমন নয় যে ফুলটি লাল, দ্বিতীয় বিকল্পে বলতে পারি যে ফুলটি হলদে। অর্থাৎ আমরা যাই করি না কেন, এরকম বিসংবাদী যখন ক্ষেত্রে, অর্থাৎ এই লাল আর হলুদের এরকম এই দুটো তো বিরুদ্ধ পদ, এমন ক্ষেত্রে যে কোনো একটাকে স্বীকার বা অস্বীকার বা স্বীকার যাই করি না কেন, ঠিক আছে। অর্থাৎ মাথায় রাখতে লাগবে যে দুটো একসঙ্গে কখনো স্বীকার বা দুটো একসঙ্গে অস্বীকার করা যায় না, ঠিক আছে। যদি অস্বীকার করি তাহলেই নিয়ম লঙ্ঘিত দোষ হয়। তাহলে এটি একটি বৈধ, বোঝা গেল। তারপরে অবিসংবাদী ক্ষেত্রে বৈকল্পিক বচন কখন বৈধ হয়, বলছে অবিসংবাদী ক্ষেত্রে বৈকল্পিক বচন তখনই বৈধ হয় যখন প্রথম আশ্রয় বাক্যের প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প, এই দুটি বিকল্পের মধ্যে
প্রথমে যে কোনো একটি বিকল্পকে দ্বিতীয় আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে তারপর অপর বিকল্পটি স্বীকার করতে হয়, তাহলেই বৈকল্পিক বচনটি বৈধ, যাকে সংক্ষেপে ডিএস বলা হয়। তাহলে কি বলছে, প্রথম যে আশ্রয় বাক্য, সেই আশ্রয় বাক্যের যে প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প, এই দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্পকে প্রথমে আমাকে কি করতে হয়, অস্বীকার করতে হয়, তারপর সিদ্ধান্তে কি স্বীকার করতে হয়, তাহলেই সেটি বৈধ। আর যদি আমরা প্রথমেই যে কোনো একটিকে স্বীকার করে ফেলি, পরে যদি অস্বীকার করি, তাহলে সেটা কি বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট হয়। ঠিক আছে, এইভাবেই আমরা প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচনের বৈধতা বিচার করতে পারি এবং প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচনের সমস্ত কিছু ভালোভাবে আমরা জানতে পারি। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি কেউ শোনে, আশা করি প্রাকল্পিক ও বৈকল্পিক বচনের যে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে ষষ্ঠ অধ্যায় যে রয়েছে দ্বাদশ শ্রেণীর, আশা করি অসুবিধা হবে না। তো সকলেই মন দিয়ে শুনবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারবে। তো সকলকেই ধন্যবাদ দর্শনের চ্যানেলে জয়েন করে সমস্ত ভিডিও দেখার জন্য বা শোনার জন্য। আরও নতুন নতুন ভিডিও সকলের জন্যই আরও প্রস্তুত করব। ধন্যবাদ, নমস্কার।